Okay, so welcome everyone to the second class. So I will request everyone to mute yourself, okay, because it's now recording. Okay, so in the last class we discussed about what are the who are the users of accounting information. So and we also said that the objective of accounting is to provide information to the users. কাইন্ডলি স্যার বাংলায় বলে ভালো হতো স্যার। আমি বলবো, বাংলায় বলবো, সমস্যা নেই। ইউজারদের কাছে হলো যে ইনফরমেশন পাস করা, ঠিক আছে, সো দ্যাট দ্য ইউজার ক্যান মেক देयर ডিসিশন। ওকে, নাও এই যে ইনফরমেশন গুলো দেওয়া হবে সেই ইনফরমেশন গুলোর আসলে কোয়ালিটিটা কি হবে, ঠিক আছে, what will be the quality of the accounting information। এখন এই কোয়ালিটিটাকে যেমন যদি বলি যে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করলো, আচ্ছা আমি এই পয়েন্ট সার্টেন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে কিভাবে যাব, আপনি তাকে বললেন যে সোজা চলে যান, ঠিক আছে, ঠিক আছে, এটা সোজা যে সে কতটুকু যাবে সেটা কিন্তু আপনি তাকে বলেন না। আপনি যদি বলতেন যে ওকে ইউ গো 200 meters straight and then turn left, you will find your point B, ঠিক আছে, তাহলে ইনফরমেশনটা কি হবে, এই ইনফরমেশনটার জন্য এই যে ইউজার আছে তার ডিসিশন মেক করতে হচ্ছে খুব ইজি হবে, ঠিক আছে। সো এই কি কি কোয়ালিটি অ্যাকচুয়ালি ইনফরমেশন থাকা উচিত, বেসিক্যালি অ্যাকাউন্টিং ইনফরমেশনে থাকা উচিত, সেটা আজকে দেখবো। There are two categories actually, fundamental characteristics and enhancing characteristics. So, fundamental characteristics দেখেন আছে হচ্ছে relevance and representational faithfulness, and enhancing quality তে আছে verifiability, timeliness, understandability and comparability. So আমরা একটা একটা করে দেখবো, ঠিক আছে। এখন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক এর প্রথমে আছে হচ্ছে relevance। রেলেভেন্স মানে হচ্ছে যে একটা ইনফরমেশন এক্স্যাক্টলি কতটুকু হেল্পফুল ফর ডিসিশন মেকিং। ওকে, যে এই ডিসিশন মেকিং প্রসেসে একটা ইনফরমেশন কতটুকু হেল্প করতে পারে, এই ইনফরমেশনের অ্যাকচুয়ালি ইউটিলিটিটা কতটুকু, সেটা অ্যাকচুয়ালি রেলেভেন্স। আর এই রেলেভেন্সের ইনগ্রেডিয়েন্ট হচ্ছিল যে প্রেডিক্টিভ ভ্যালু, কনফার্মেটরি ভ্যালু। প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে মানে এই দুইটা থাকলে, কনফার্মেটরি ভ্যালু এন্ড প্রেডিক্টিভ ভ্যালু, এই দুইটা থাকলে আমরা বুঝবো যে দ্যাট অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ রেলেভেন্ট। সো প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে হলো যে এই অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে ফিউচারে কোন একটা ইভেন্ট প্রেডিক্ট করা যায়। ফর এক্সাম্পল, আমরা যদি লাস্ট 5 ইয়ার্স এর প্রফিটের ট্রেন্ড ধরি, তাহলে আমরা নেক্সট ইয়ারের কোন একটা সার্টেন কোম্পানির প্রফিট কত হবে সেটার একটা অ্যানালিসিস দাঁড় করাতে পারবো, প্রেডিক্ট করতে পারবো যে আসলে ফিউচারে ইভেন্টে একটা কোম্পানির প্রফিট কত হইতে পারে। এন্ড প্রেডিক্ট করার পরে কনফার্ম করতে পারবো যে কনফার্মেটরি ভ্যালু আছে, যে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পাস্ট ইভেন্টস, যে পাস্ট ইভেন্ট আমি যেই প্রেডিকশনটা করলাম, নাও এটা কি কনফার্ম কিনা। আমি যদি ধরি যে 10% গ্রোথ আমি প্রেডিক্ট করছিলাম এন্ড নাও দ্য গ্রোথ ইজ 9.5%, সো হুইচ ইজ ভেরি সিমিলার। হ্যাঁ, আমি বলতে পারবো যে না, ঠিক আছে, যেটা প্রেডিকশন ছিল এটা মোটামুটি ঠিক আছে। সো রেলেভেন্স মানে হচ্ছিল যে যে ইনফরমেশনের ডিসিশন ইউজফুলনেস কতটুকু, and the relevance can be enhanced by predictive value and confirmatory value, ঠিক আছে। এখন আসি হচ্ছিল যে ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশন কথাটা থেকেই আমরা বোঝা যায় যে একটা ইনফরমেশন কতটুকু ফেথফুলি রিপ্রেজেন্টেড, মানে হচ্ছিল যে এটার বিশ্বাসযোগ্যতা কতটুকু, যা হইছে তাই কি অ্যাকচুয়ালি পেন এন্ড পেপারে লেখা হয়েছে কিনা, ঠিক আছে, এটা রিলায়েবিলিটি কতটুকু, ঠিক আছে। দেখেন, representational faithfulness, also known as reliability, is the extent to which information accurately reflects the company's resources, obligatory claims, transaction, কোম্পানি যা যা অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, ট্রানজাকশন যা যা হইছে, ক্যাশ কত আছে, সবকিছু হচ্ছিল যে ফেথফুলি রিপ্রেজেন্ট করা হইতে হবে, ঠিক আছে। তখন আমরা বলতে পারবো ইনফরমেশনটা রিলায়েবল। যদি কোনো ভুল ইনফরমেশন দেওয়া থাকে তাহলে যারা ইউজার আছে তাদের কিন্তু ভুল ডিসিশন মেক করবে, ঠিক আছে। সো এই ফেথফুল রিপ্রেজেন্টেশনের জন্য কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, কয়েকটা ইনগ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট টু বি ভেরি স্পেসিফিক। ফার্স্ট অফ অল, the information should be completed and there will be no exclusion of any transaction. For example, একটা সেলস অ্যামাউন্ট ধরেন 50,000 টাকার একটা সেলস অ্যামাউন্ট যদি কোনোদিন লেখাই না হয় তাহলে কি হবে, এই অ্যামাউন্টটা কিন্তু আসলে যে কারো পকেটে যদি চলে যায়, ঠিক আছে, এটার কোনো ট্রেস করা যাবে না, ঠিক আছে। সো যত রকম ট্রানজাকশন বিজনেসে হয় সবকিছু
থাকা মানে হচ্ছিল এই রিপ্রেজেন্টেশনটা কমপ্লিট। দেন আসি আমরা হচ্ছিল দেখেন নিউট্রাল। ঠিক আছে, নিউট্রালের মধ্যে কি যে ইনফরমেশন যখন জেনারেট করা হবে তখন একটা স্পেসিফিক ইউজার যারা আছে, কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ ইউজারের জন্য বায়াসড হবে, এবং কিছু সাবজেক্টিভ ডিসিশন মেকিং আছে, এস্টিমেশনের ব্যাপার আছে, যে আমরা এস্টিমেট করতে পারি যে এই বছর আমরা যত টাকা বাকিতে বিক্রি করছি তার 5% আমরা হচ্ছিল যে আনকালেক্টেবল, এটা কালেক্ট করা যাবে না। ঠিক আছে, সো ইন দ্যাট কেস এই এস্টিমেশনের ব্যাপার আছে, সো ইন দ্যাট কেস estimation subjectivity should be neutral. And the last one is free from error. যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এর কথা আমরা বলছি, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মেনটেন করা হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সালি, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে ক্যালকুলেশন গুলো হয়, সব ক্যালকুলেশন যে শুধু না, ডিসক্লোজার গুলো যাতে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। ঠিক আছে, সো ফ্রি ফ্রম এরর একটা বড় কিছু। সো রিপ্রেজেন্টেশনাল ফেথফুলনেস পাওয়ার জন্য কি কি থাকতে হবে? একটা হচ্ছে ইনফরমেশনটা কমপ্লিট হইতে হবে, নিউট্রাল হইতে হবে, এন্ড ফ্রি ফ্রম এরর হইতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার মুভিং অন। লায়াবিলিটি মানে কি? লায়াবিলিটি মানে হচ্ছিল যে দায়, মানে হচ্ছিল যে আপনার কি বলবো, দেনা, আপনার যেটা দিতে হবে। ঠিক আছে, ওকে। সো দেখেন ফান্ডামেন্টাল তো দেখলাম আমরা, যে রেলেভেন্স এন্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন and enhancing qualities. Now, what are the qualities which enhance the quality of accounting information? First of all, they can so verifiability. যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা সোর্স ভেরিফাই করা যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি দুইটা ডিফারেন্ট মেথড ইউজ করেন, একটা হচ্ছিল যে আপনার কোম্পানির ওয়্যারহাউসে কত টাকা ধরেন ইয়া আছে, ইনভেন্টরি আছে, সেটা আপনি কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারেন, ফিজিক্যালি কাউন্ট করতে পারেন। এন্ড ক্যালকুলেশন এন্ড ফিজিক্যাল কাউন্টটা যে অ্যামাউন্ট আসবে সেটা সেম হবে। সো অ্যাকাউন্টিং ইনফরমেশন ভেরিফাই যদি করা যায়, তার মানে এই ইনফরমেশনের কোয়ালিটি খুব ভালো। টাইমলিনেস, আপনারা তো জানেন ডিফারেন্ট ইউজার ডিফারেন্ট টাইমে হচ্ছিল ডিসিশন মেক করে। যেমন অ্যাট দ্য এন্ড অফ এভরি কোয়ার্টার হচ্ছিল যে কোম্পানি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, at the beginning of every product launch marketing price set করে, at the beginning at the end of every month হচ্ছিল আপনার এইচআর হচ্ছিল যে পেরোল প্রিপেয়ার করে। সো অ্যাকাউন্টিং ইনফরমেশন এক একজনের জন্য এক এক টাইমে দরকার। সো প্রত্যেকটা ইউজারের জন্য টাইমলি ম্যানারে যদি অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করা যায়, দেন দ্য কোয়ালিটি অফ ইনফরমেশন ইনক্রিজ। ওকে, আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আন্ডারস্ট্যান্ডেবিলিটি বলতে বোঝায় যে যারা যারা ইউজার আছে, একদম কাস্টমারও কিন্তু ইউজার আমরা করছি, আবার ইনভেস্টর, ক্রেডিটর্স, মার্কেটিং, ফাইন্যান্স সবাই ইউজার। সো যত রকম ইউজার আছে, অ্যাকাউন্টিং ইনফরমেশনটা যাতে সবার কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়। ঠিক আছে, এই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট গুলো অনেক বড় বড় হয়, বাট ওই অ্যানুয়াল রিপোর্টটা যাতে সবাই যাতে পড়েই বুঝতে পারে যে আসলে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিরকম। বিকজ ইনভেস্টর আপনি কিন্তু শুধুমাত্র যাদের ফাইন্যান্সিয়াল সেন্স আছে তারাই কিন্তু ইনভেস্টর না, ইনভেস্টর যে কেউ হইতে পারে। ইনফ্যাক্ট আপনিও শেয়ার মার্কেটের থেকে শেয়ার কিনতে পারেন। সো ইন দ্যাট কেস আপনি যখন ইনভেস্ট করতে চান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড the financial performance of the company, and it's the duty of the accounting people actually to ensure the understandability of their information. Okay, and the last one is comparability. So accounting information should be comparable within the company and outside the company as well. Outside the company বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আমরা অ্যাপলের লাস্ট 10 ইয়ার যদি কম্পেয়ার করি, তাহলে এটা কি উইদিন দ্য কোম্পানি? আর যদি অ্যাপলের সাথে মাইক্রোসফটের এই বছর বা লাস্ট 10 ইয়ার্স যদি বলি কম্পেয়ার করি, তাহলে এটা কিন্তু আউটসাইড অফ দ্য কোম্পানি, উইদিন দ্য ইন্ডাস্ট্রি, রাইট? সো কম্পারেবিলিটি যখন থাকবে তখন, এন্ড কম্পারেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই কম্পারেবিলিটি থেকেই কিন্তু ডিসিশন মেকিং হয় অ্যাকচুয়ালি। উইথ ইনভেস্টিং অ্যাপল আর মাইক্রোসফট উইল ডিপেন্ড অন দ্য কম্পারেবিলিটি অফ দ্য ইনফরমেশন। ওকে, সো চারটা এনহ্যান্সিং কোয়ালিটিস আছে: ভেরিফাইবিলিটি, টাইমলিনেস, আন্ডারস্ট্যান্ডেবিলিটি এন্ড কম্পারেবিলিটি। সো এই যে আমি বললাম না যে দুইটা কোম্পানি অ্যাপল এন্ড মাইক্রোসফট কে কম্পেয়ার করা যায়, আর যদি আমরা বলি যে
বোয়িং অর এয়ারবাস, এই দুইটাকে কম্পেয়ার করা যায়। ঠিক আছে, কিভাবে করা যায়? বিকজ এই অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ডস গুলো আছে সারা ওয়ার্ল্ডে এক, ঠিক আছে। So in that case, we can actually compare those companies. Okay. So that case, দেখেন ইউনাইটেড স্টেটস এর যে বড় স্ট্যান্ডার্ড সেটিং বডিটা আছে সেটার নাম হচ্ছিল যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, FASB, scrutinized by the Securities and Exchange Commission. Okay. আর ইন্টারন্যাশনাল যে বোর্ডটা আছে সেটা হচ্ছে IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস, এন্ড তাদের যে স্ট্যান্ডার্ডস গুলো আছে সেগুলোর নাম বলা হয় IFRS. ঠিক আছে। So IFRS are the standards which are used for accounting treatments and calculation. ঠিক আছে, and এই IFRS গুলা যেমন বাংলাদেশে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে BFRS না। ঠিক আছে। তো এই IFRS গুলা হচ্ছিল যে সারা ওয়ার্ল্ডেই হচ্ছিল যে অলমোস্ট সেম। ঠিক আছে, জাস্ট কিছু যদি কোম্পানির দেখা গেছে যে ট্যাক্স, ধরেন কোনো দেশের লিগ্যাল সিস্টেমের সাথে যদি কোনো ক্ল্যাশ হয় সেক্ষেত্রে তারা কিছু চেঞ্জ করতে পারে, বাট অলমোস্ট দ্য সেম। সো এটা হচ্ছিল যে গ্যাপ, generally accepted accounting principles. Now, দেখেন অ্যাকাউন্টিং এর কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালস অ্যাজাম্পশনস আছে, তো এগুলো আর কিছু বলবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখেন মেজারমেন্ট প্রিন্সিপাল, কিভাবে মেজার করব। মেজার করা হচ্ছিল যে মেজারমেন্ট প্রিন্সিপাল বলতে যে রিলেভেন্স অফ ফ্যাক্টর রিপ্রেজেন্টেশন কিন্তু আজকেই দেখলাম। ঠিক আছে, তো মেজার করার ক্ষেত্রে দুইটা প্রিন্সিপালের কথা বলা আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। এখন কি মেজার করব? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমরা কি মেজার করতেছি। মেজার করতেছি হচ্ছে একটা অ্যাসেটের কোন ভ্যালুটা আমরা লিখবো আমাদের বই, বা একটা লায়াবিলিটি এটা কত লিখবো আসলে। ঠিক আছে, এখন বিকজ দেখেন একটা অ্যাসেট কেনার সময় ধরেন পড়ছে 1 লাখ টাকা, একটা এক্সাম্পল দিই আমি, যে একটা ধরেন বিল্ডিং, সেটা কেনার সময় পড়ছে হচ্ছিল 2 লক্ষ টাকা। ঠিক আছে, বাট দেখা গেছে যে আফটার দ্য এন্ড অফ 3 ইয়ার্স দ্য ভ্যালু হ্যাজ ইনক্রিজড। বিল্ডিং এর ক্ষেত্রে ইনক্রিজ হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ডিক্রিজ হতে পারে, যেমন একটা ডেলিভারি ভ্যান, ইটস অলসো অ্যান অ্যাসেট। সো এটার ভ্যালু ধরেন কেনার সময় আপনার পড়ছে ধরেন 2 লক্ষ টাকা, 1 বছর পরে আছে 1.5 লাখ টাকা, বিকজ অফ ডেপ্রিসিয়েশন এন্ড ইউজ, তাই না? এখন আমরা আসলে কোন ভ্যালুটা লিখবো, 2 লাখ টাকা লিখবো নাকি 1 বছর পরে 1.5 লাখ হয়ে গেছে সেটা লিখবো? ঠিক আছে, সো বেসিক্যালি দুইটা প্রিন্সিপাল, হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল বলতেছে যে টাকা দিয়ে কিনছো সেই টাকাই লিখে রাখো এবং সেটাই লিখতে থাকো, আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল বলতেছে না, যে টাকা দিয়ে কিনছো সেটা আসলে কিছু না, আফটার দ্য এন্ড অফ এভরি ইয়ার ইউ উইল ইভালুয়েট দ্য ভ্যালু, যে এটার মার্কেট ভ্যালু কত আছে, এন্ড ইউ রাইট দ্যাট ভ্যালু। Fair value principle কি বলা আছে দেখেন, the fair value principle states that assets and liabilities should be reported at a fair value, the price received to sell an asset or settle a liability. Okay, so আমরা যখন মানে ফেয়ার ভ্যালুতে যদি মেজার করি তাহলে আমরা ট্রাই করব যে অ্যাসেট বিক্রি করতে গেলে আসলে মার্কেট ভ্যালু আছে কত টাকা, এন্ড দ্যাট অ্যামাউন্ট উইল রাইট ডাউন। হিস্ট্রিক্যাল কস্ট তো সিম্পল, যে টাকা দিয়ে কিনছি সেই টাকা দিয়ে হচ্ছিল যে আমরা রেকর্ড করতে থাকবো। এক্সাম্পলটা খুবই মানে ইন্টারেস্টিং একটা এক্সাম্পল এখানে দেখেন, যে ফর এক্সাম্পল ইফ বেস্ট বাই পারচেজেস ল্যান্ড ফর $300,000, the company initially reports it in its accounting book at $300,000. এটা হচ্ছিল হিস্টোরিক্যাল কস্ট, যে টাকা দিয়ে কিনছে সেই টাকা দিয়ে রেকর্ড করতেছে। বাট what does Best Buy do if by the end of the next year the value of the land has increased to $400,000? ঠিক আছে, যদি আন্ডার দ্য এন্ড অফ দ্য নেক্সট ইয়ার যদি এটা ভ্যালু হয় $400,000, হিস্টোরিক্যাল কস্ট বলবে কি তুমি 300,000ই রেখে দাও, হ্যাঁ, আর ফেয়ার ভ্যালু বলবে হচ্ছিল যে ওকে অ্যাজ ইট হ্যাজ ইনক্রিজড ইউ শুড রাইট 400,000। এখন এখানে কিন্তু সাবজেক্টিভ যে আমরা আসলে কোনটা ইউজ করবো। দেখেন হিস্টোরিক্যাল কস্টটা খুবই সিম্পল জিনিস, যেটা দিয়ে কিনছি সেটা আমরা রেকর্ড করবো। বাট ফেয়ার ভ্যালুতে অনেক সময় ফেয়ার ভ্যালু যদি এটা রিজনেবলি মেজার করা যায় তাহলে ফেয়ার ভ্যালু ইউজ করা বেটার। যদি রিজনেবলি মেজার করা যায় যে at the end of every year what's the market value of an asset if it is sold, then we can use fair value. Other than that, simple and plain historical cost principle. Okay, বুঝা গেছে?
এখন দেখেন কিছু অ্যাজাম্পশন বলা আছে, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন এন্ড ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন। মনিটারি ইউনিট অ্যাজাম্পশনের খুবই সিম্পল একটা কথা, যে যা কিছু হবে সেগুলো হচ্ছিল যে মানি রিলেটেড এন্ড দ্যাট উইল বি রেকর্ডেড ইন টার্মস অফ মানি। ওকে, একটা বিজনেসের অর্গানাইজেশনের যত ইকোনমিক ইভেন্ট হবে সবগুলো হবে মনিটারি related and will be also recorded in money. The monetary unit assumption requires that companies include in the accounting records only transaction data that can be expressed in money terms. যেই যেই সেই ট্রানজাকশন গুলাই হচ্ছিল রেকর্ড করা হবে যেগুলো হচ্ছিল যে can be expressed in terms of money. Okay, and economic entity assumption খুবই important, যে business is a separate entity than the owner. The economic entity assumption requires that activities of an entity can be, sorry, this don't know what happened. Sorry, 1 second. So the economic entity assumption is saying that the economic entity assumption requires that the activities of the entity be kept separate and distinct from the activities of the owner. তার মানে ওনারের যে কাজ সেটা হচ্ছিল যে only to provide fund to the business. Okay, and then it's the duty of the business to use that fund and maximize, okay, so that the business can provide profit to the owner. So জিনিসটা এই যে ধরেন কোনো একটা যদি লসুট হয় সেটা বিজনেসের নামে করা যাবে, ইটস নট নেসেসারি দ্যাট ইট হ্যাজ টু বি আন্ডার দ্য নেম অফ দ্য ওনার। সো বাট কোন কোন বিজনেসে এই সেপারেট এন্টিটি অ্যাকচুয়ালি আছে? প্রপার্টরশিপ যদি বলেন এক মালিকানা ব্যবসা, নো, দে আর নট সেপারেট। বিজনেস এন্ড ওনার আর দ্য সেম, ঠিক আছে? বিকজ দেখেন এখানে বলা আছে, বিকজ আপনি তো দেখেনই যে একটা প্রপার্টরশিপ বিজনেসে যে মালিক থাকে সেই আসলে বিজনেসটা অপারেট করে and he is actually enjoying all the profit, or if it's loss he is also taking all the loss, and he's also liable, his personal assets are also liable for the debt of the business. Very important. Usually only a relatively small amount of money is necessary to start a business as a proprietorship. The owner receives any profit, suffers any loss, and is personally liable for all the debts of the business. Okay, partnership is also same, মানে খুবই pretty much similar to হচ্ছিল যে proprietorship, but এই বইয়ে মনে হয় একটু ডিফারেন্ট ভাবে বলা আছে বিকজ এটা ইউএস কন্টেক্সটেড বুক, and I guess the recent law in US এটা চেঞ্জ হয়েছে, পার্টনারশিপ বিজনেসকে ওরা হচ্ছিল যে লিমিটেড লায়াবিলিটি করে ফেলছে। So in case of Bangladesh, it's also actually different because বাংলাদেশের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস অ্যাকচুয়ালি প্রপার্টরশিপের মতন, বিকজ পার্টনারের পার্সোনাল অ্যাসেট এন্ড লায়াবিলিটি এগুলো বিজনেসের জন্য বিজনেসের এগুলো একই জিনিস, ঠিক আছে? বাট ইন কেস অফ কর্পোরেশন, যেটাকে আমরা বলি কোম্পানি, ইটস নট দ্য বিজনেস and the owner are not the same. Anywhere in the world, if it's a public limited company, corporation, the business and owner are different economic entity, and এই assumptionটার উপর বেস করেই অনেক কিছু ডিপেন্ড করে। মানে হোল অ্যাকাউন্টিং সিস্টেম যদি বলি, এটা যদি না থাকতো অ্যাকাউন্টিং এর কোনো দরকার ছিল না ওইভাবে, ঠিক আছে? এই কনসেপ্টের জন্য শেয়ার মার্কেট গুলো ডিপেন্ডেন্ট এই কনসেপ্টের জন্য। A business organized as a separate legal entity under the state corporation law and having ownership divided into transferable shares of stocks in a corporation. So এটা লিমিটেড লায়াবিলিটি এনজয় করে। একটু আগে আমরা কি পড়লাম যে দেখেন পার্সোনালি লায়াবল ফর দ্য ডেটস অফ দ্য বিজনেস, বাট এখানে কি বলতেছে লিমিটেড লায়াবিলিটি, বিকজ একজন স্টক হোল্ডার যারা কোম্পানির ওনার হয় তাদের লায়াবিলিটি কোন পর্যন্ত জানেন? কারণ বাংলাদেশে তো একটা শেয়ারের বেস প্রাইস হচ্ছিল 10 টাকা, আপনি 1000 শেয়ার যদি করেন 10,000 টাকা, এই 10,000 টাকা দিচ্ছেন, তো আপনার লায়াবিলিটি ইজ ফিনিশড। নাও ইটস দ্য বিজনেস লায়াবিলিটি টু পে ইউ। ওকে, এই স্টক গুলা দেখেন ট্রান্সফারেবল, স্টক মার্কেটে কিন্তু শেয়ারগুলো ট্রান্সফারেবল, so that's why the death of the owner or the transfers of shares doesn't matter,
for the business, because management business চালাইতে থাকে ওদিক থেকে হচ্ছিল শেয়ার ট্রান্সফার তাদের এত টাকা টাইম নেই, ঠিক আছে? So that's why the corporations are enjoying an unlimited life. কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এখান থেকে মেজারমেন্ট প্রিন্সিপাল থেকে